সুতরাং তারা চায় না কোনো অবস্থায় তারেক রহমান দেশে আসুক। 2007 সালে মুচলেকা দিয়ে দেশে থেকে গেছেন, সেটা সেনাবাহিনীকে দিয়েছেন। তখন সেনাবাহিনীর যারা এইটার সঙ্গে জড়িত ছিল তারা মেজর, লেফটেন্যান্ট কর্নেল এই পর্যায়ে। বর্তমানে তারা সেনাবাহিনীর জেনারেল। হাওয়া ভবনের একটা একটা মন্ত্রিসভা ছিল, হাওয়া ভবনের শ্যাডো মন্ত্রিসভা। পাশ্চাত্যে উনি এতদিন, দীর্ঘদিন উনি লন্ডনে বসবাস করেন। এখনো কেউ দেখাতে পারবে না লন্ডনে কোনো মিডিয়ার সঙ্গে উনি কোনো সাক্ষাৎকার বা তারা কোনো ওনার সাক্ষাৎকার নিয়েছেন। আর একটা হচ্ছে যে ইনুস সাহেবের কেসগুলি যখন চলে গেল, ওনার কেসগুলি এখনো আছে। ইনুস সাহেব ওই ট্রাম্প কার্ডটা ইউজ করেছেন তারেক রহমানকে, যে ওকে বলটা কোর্ট থেকে এটা তারেক রহমানের কোর্টে আসবে, সেই জন্য তারেক রহমানকে আসতে দিবেন না, যার জন্য ওনার কেসগুলিও সরাবেন না। বিএনপি আর এনসিপি দুইটা পার্টির জন্ম একইভাবে বলা যায়, কিছুটা একইভাবে, একই ধরনের। এখন আপনারা যাদেরকে বলেন যে বিএনপির যারা নেতা নেত্রী যারা বলেন আপসহীন, আমি একটু আপসহীন কিনা সেটা একটু 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 দেখার চেষ্টা করি, যে দেখলে বোঝা যাবে যে আপসহীন কি না। 1981 সালে জিয়াউর রহমান যখন মে মাসে মারা যান, তারপরে আমরা যারা তখন আমাদের বয়স তখন 16-17 বৎসর বয়স, তারেক রহমানের বয়সও এরকমই হবে। উনি যদিও মানে একাডেমিক্যালি আমার জুনিয়র ছিলেন, কিন্তু বয়সে আমরা একই সমান। তো তখন দেখানো হলো যে জিয়াউর রহমানের একটা ভাঙা সুটকেস, একটা স্যুট, এটা দেখানো হলো যে জিয়াউর রহমান অনেস্ট মানুষ ছিলেন, থাকতেই পারেন, উনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, মুক্তিযুদ্ধে ওনার বীরত্বগাথা ছিল, সেটা আছে, আমি সেটা অস্বীকার করি না, আমি কখনোই অস্বীকার করি না, আমি কখনোই করব না। যারা মুক্তিযোদ্ধা করেছেন তাদের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। কিন্তু আমরা তারপরে কি দেখলাম সেটা দেখার বিষয়, যে 81 পরে দেখলাম যে কিছুদিন পরে বিএনপি তখন ক্ষমতায়, তখন কি তারা জিয়াউর রহমান হত্যার বিচার চেয়েছিল? চায়নি। রহমান হত্যার বিচার চেয়েছিল? চায়নি। বা বিচার করেছিল? করেনি। তার কারণ হচ্ছে যে কিছুদিন পরেই দেখলাম কোকো 1, কোকো 2, কোকো 3 স্টিমার নেমে গেল ঢাকা ঢাকা মানে সদরঘাট থেকে। এই টাকার উৎস কোত্থেকে আসলো? এই টাকা তো জিয়াউর রহমান রেখে যাননি, বা জিয়াউর রহমানের পেনশন থেকে এত টাকা আসার কথা না। আর বেগম জিয়া একজন হাউসওয়াইফ, আসার কথা না। উনি এরশাদের কাছ যারা আপসহীন বলে তারা আসলে আপসহীন না, এটা হচ্ছে সত্যি কথা। আর একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে যে মঞ্জু ভাই হয়তো জানবেন, দরবারে জহুর নামে, জহুর সাংবাদিক, ওনার একটা বই আছে, বইটা দরবারে জহুর নামে। আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি তখন আমার বইটা পড়ার সুযোগ হয়েছিল, এবং পড়তে পড়তে এক জায়গায় এসে দেখলাম যে 1979 সালে পিপলস লীগের 78 অথবা 79 সালে পিপলস লীগের সম্মেলনে দাঁড়িয়ে ডক্টর আলিমাল রাজি বলছেন, এটা শাপলা চত্বর যেখানে, ওখানে সম্মেলনটা হয়েছিল, ওখানে বলেছিলেন যে বঙ্গবন্ধু মারা যাওয়া পর্যন্ত 1975 সাল পর্যন্ত বাংলাদেশে কোটিপতির সংখ্যা ছিল 6 থেকে 7 জন, কিন্তু উনি যখন বক্তব্য দিতেন তখন পর্যন্ত এই সময়ের ভিতরে বাংলাদেশে কোটিপতির সংখ্যা হয়েছে আপনার প্রায় 100 জনের মতো। তখন উনি প্রশ্ন রেখেছিলেন যে তাহলে কি আওয়ামী লীগ নেতারা কম্বলের ভিতরে উকুন মেরেছিলেন না কি করেছিলেন? তখন উনি যখন স্টেজ থেকে নেমে আসেন তখন সাংবাদিকরা ওনাকে ধরেন যে আপনার মতো একজন বর্ষিয়ান মানুষ, একজন লয়ার এই ধরনের কথা কিভাবে বলে? তখন উনি বাংলাদেশ ব্যাংকের একটা হিসাব দিয়ে বলেছিলেন, দেখুন এই যে এখন যারা বলে যে বঙ্গবন্ধুর কন্যা বা আওয়ামী লীগ দুর্নীতি করেছে, এই 10 মাসে তাহলে তারা কিছু দেখাতে পারেনি কেন? জিনিসটা তো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে গিয়েছে, তাহলে এইটা দেখাতে পারেনি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে সবসময় বলে আসছি, তারেক রহমান দেশে আসতে পারবেন না, তার অনেকগুলি কারণ আপনাদের দেখতে হবে। 1 নাম্বার, উনি 2007 সালে মুচলেকা দিয়ে দেশে থেকে গেছেন, সেটা সেনাবাহিনীকে দিয়েছেন। তখন সেনাবাহিনীর যারা এইটার সঙ্গে জড়িত ছিল তারা মেজর, লেফটেন্যান্ট কর্নেল এই পর্যায়ে। বর্তমানে তারা সেনাবাহিনীর জেনারেল।
হয়তো 1 স্টার 2 স্টার 3 স্টার জেনারেল তারা। সুতরাং তারা চায় না কোনো অবস্থায় তারেক রহমান দেশে আসুক, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে উনি ওনার যখন হাওয়া ভবন ছিল তখন এই হাওয়া ভবনের একটা একটা মন্ত্রিসভা ছিল, হাওয়া ভবনের শ্যাডো মন্ত্রিসভা। এই মন্ত্রিসভা উনি নেতৃত্ব দিতেন। তখন 64টা জেলায় একসঙ্গে বম হয়েছে। ওনার সঙ্গে উগ্রবাদের সম্পর্ক ছিল এবং উনি যার জন্য পাশ্চাত্যে উনি এতদিন দীর্ঘদিন উনি লন্ডনে বসবাস করেন। এখনো কেউ দেখাতে পারবে না লন্ডনে কোনো মিডিয়ার সঙ্গে উনি কোনো সাক্ষাৎকার বা তারা কোনো ওনার সাক্ষাৎকার নিয়েছেন বা উনি দিতে পেরেছেন বা অন্য কোনো মিডিয়ার সঙ্গে উনি সাক্ষাৎকার, যার কারণ হচ্ছে যে ওনার সঙ্গে বিদেশের কোনো দেশ ওনার সঙ্গে নেই। আর একটা জিনিস আপনাদেরকে দেখতে হবে, চায়নার সঙ্গে উনি সম্পর্কটা নষ্ট করেছিলেন, কারণ উনি তাইওয়ান এই ব্যাপারগুলো নিয়ে একটা আলোচনা করেছিলেন এমবাসি আনার জন্য, এইগুলো যার জন্য চায়নাও ওনাকে বিশ্বাস করে না। এই আর একটা হচ্ছে যে ইউনূস সাহেবের কেসগুলি যখন চলে গেল, ওনার কেসগুলি এখনো আছে, ইউনূস সাহেব ওই ট্রাম্প কার্ডটা ইউজ করেছেন তারেক রহমানকে যে ওকে। তো আর একটা হচ্ছে যে তারেক রহমান যদি এখন দেশে আসেন তাহলে রাজনৈতিক মাঠটা অন্যভাবে চলে যাবে, কারণ তখন বিএনপির লোকজন চাঙ্গা হবে, কারণ বেগম জিয়া অসুস্থ, উনি তো আর মাঠ পর্যায়ে কাজ করতে পারছেন না, কোনো বক্তৃতা বা কোনো মিছিল মিটিংয়ে যেতে পারছেন না। তারেক রহমান এইগুলি করবেন, তখন বলটা কোর্ট থেকে এটা তারেক রহমানের কোর্টে আসবে। সেই জন্য তারেক রহমানকে আসতে দিবেন না, যার জন্য ওনার কেসগুলিও সরাবেন না। এই কারণগুলির জন্য। আর ইউনূস সাহেব দেখেন কেন গেলেন লন্ডনে ওনার ব্যক্তিগত সফর। তো ব্যক্তিগত সফরে সরকারি খরচে 300 কোটি টাকার মতো খরচ করে, এই টাকার জনগণের টাকা খরচ করে এখনো তারেক রহমান একজন কনভিক্টেড আসামি। তো একজন কনভিক্টেড আসামির কাছ সঙ্গে দেখা করতে গেলেন একজন নোবেল লরিয়েন্ট বলেন, তাহলে উনি কিভাবে যান? জনগণ কি জিজ্ঞেস করেন? জনগণের মনে প্রশ্ন আসে না যে এই টাকা কি ইউনূস সাহেবের পকেট থেকে গেছে না জনগণের পকেট থেকে গেল? আর ইউনূস সাহেবের এই টাকার হিসাব কি দিতে হবে না? তো হিসাব তো উনি দিচ্ছেন না, উনি কোনো হিসাবই দিচ্ছেন না। আর নির্বাচন খেলা চলবে, আমি প্রথম থেকেই বলছি। এবং একবার আপনার অনুষ্ঠানেই বেগম জিয়ার উপদেষ্টা বলেছিলেন যে অন্য ইউনূস নিরপেক্ষ না, সেজন্য ইউনূসের অধীনে নির্বাচনে যাবেন না। তো এখন দেখা যাচ্ছে যে ইউনূসের অধীনেই নির্বাচনে যেতে যাচ্ছে এবং ইউনূসের খেলাই তারা এই মেটিকুলিয়াস ডিজাইন প্ল্যানের ভিতরে তারা একটা অংশ ছিলেন। আপনাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে একটা মিটিং হয়েছিল সিঙ্গাপুরে, সেটার ভিতরে তারেক রহমান যোগ দিয়েছিলেন। তো এই সবগুলির সঙ্গেই উনি যুক্ত ছিলেন এবং এই মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানের একটা অংশ উনি, যার জন্য উনি অংশ থেকে বেরোতে পারছেন না। এবং এই যে বিএনপির যারা যখনই নির্বাচনের কথা বলছে অথবা যখনই বলছে আমাদের নির্বাচন দিতে হবে, মঞ্জু ভাই বলেছেন গণেশচন্দ্র রায় অথবা আপনার মির্জা আব্বাস অথবা ফখরুল ইসলাম যখনই বলছেন তাদেরকে ভারত ট্যাগ দেওয়া হচ্ছে। এই ট্যাগ দেওয়ার মানে হচ্ছে তাদেরকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া। তো এইগুলি দেখলে বোঝা যায় যে আরেকটা প্রশ্ন থেকে যায় যে তারেক রহমান গত 17-18 বছরে যে লন্ডনে আছেন, ওনার আয়ের উৎস কি? উনি কি ব্যবসা করেন? উনি চাকরি করেন? উনি এত বছর থাকলে তো একটা ডিগ্রি নিয়ে উনি পড়ালেখা করে উনি নিজস্ব আয়ে চলতে পারতেন। তার মানে ওনার নিজস্ব আয় নেই। এই টাকার উৎসটা ইদার ইউনূস সাহেব দিচ্ছেন অথবা এই যে ডিপ স্টেটের টাকা, ওই টাকাই উনি চলছেন, যার জন্য উনি তো আরামেই আছেন। তাহলে উনি দেশে আসেন না কোনো? ওনার মা গেলেন চিকিৎসার জন্য, ওনার উনি মা আবার দেশে ব্যাক করলেন, ওনার ওয়াইফ আসলেন, ওনার মেয়ে আসলেন, ওনার ভাইয়ের বউ আসলেন, কিন্তু উনি আসলেন না কেন? কারণ হচ্ছে সেনাবাহিনী। আমি যে 3-4টা জিনিস বললাম, এইটা একটা মুখ্য কারণ
যার জন্য উনি দেশে আসতে আপনি পারছেন না, আপনি পারবেন না। আপনি আপনি তারেক রহমানের দিকটা বললেন, তারেক রহমান কেন আসতে পারবেন না বা আসতে পারলেন না। এই যে আলোচনা হলো, হ্যাঁ। এই আলোচনা থেকে তাহলে কি পেলাম আমরা? এই যে আলোচনা দুইজনের মধ্যে দেখেন, আলোচনা হলো। আচ্ছা, আলোচনা যখন একটা রাজনৈতিক আলোচনা হবে ওপেন, আর যখন ষড়যন্ত্র হয় সেইটা হয় ক্লোজ ডোর। এইটা ক্লোজ ডোর হয়েছে। এখানে কোনো সাংবাদিক প্রেজেন্ট ছিল, বা তারা দুইজন কি একসঙ্গে বসে সেখানে অন্য কোনো শীর্ষ পর্যায়ের নেতারা, যেখানে যেখানে অন্য জনগণের জনগণের পার্টিসিপেশন ছিল, তার মানে এটা একটা ষড়যন্ত্রের অংশ। যদি ষড়যন্ত্র না হবে তাহলে তো ওপেন হতো। রাজনীতিতে তো ওপেননেস থাকা দরকার। আপনি একেবারে। দেখেন যে ৭৪ সালে বিচিত্রায় আহ, আহ, তখন মেজর জেনারেল জিয়াউর রহমান, উনি উনি একটা লেখা লিখেছিলেন বঙ্গবন্ধুর উপরে। উনি বঙ্গবন্ধু বলে সম্বোধন করছেন।